আগামীকাল বৃহস্পতিবার বেলা 11টায় শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। চমকে ভরা এই অধিবেশনের প্রথম দিনই অধিবেশন কক্ষে চিরাচরিত রেওয়াজের বিপরীত চিত্র দেখা যাবে। অধিবেশনের শুরুতে স্পিকারের আসন থাকবে শূন্য, অন্যদিকে এমপিদের আসনগুলো থাকবে ভরা। এই সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার কে হতে যাচ্ছেন তা নিয়েও কৌতূহলের শেষ নেই জনমনে। দেশের সংবিধান অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার দুটি পদই সরকারি দল থেকে নির্বাচিত হয়। তবে এবার নিজেদের রাজনৈতিক অঙ্গীকার হিসেবে বিএনপি বিরোধী দল হিসেবে জামায়াত ইসলামীকে সংসদের ডেপুটি স্পিকার পদটি নেওয়ার জন্য প্রস্তাব দিলেও তারা সেটি নেবে কিনা সে বিষয়ে অনেকটা অস্পষ্ট। বিএনপি বিষয়টিকে উদারতা হিসেবে প্রচার করলেও জামায়াত বলছে অনুগ্রহ বা অলংকার হিসেবে তারা এই পদ নেবে না। জামায়াত বিএনপিকে আগে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্র ব্যবস্থা সংস্কারে যে জুলাই সনদ করা হয়েছে সেখানে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার পদ রাখার কথাও বলা হয়েছে। সেই জুলাই সনদ অনুযায়ী কেবল খণ্ডিতভাবে ডেপুটি স্পিকার নয়, সংস্কারের প্রস্তাবগুলো পুরোপুরি বাস্তবায়ন করার আশ্বাস চাইছে জামায়াত। জবাবে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তারা নোট অফ ডিসেন্ট দেয়া দুইটি বিষয় বাদে জুলাই সনদের প্রতিটি শব্দ ও অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ। শেখ হাসিনার পতনের 584 দিন পর বৃহস্পতিবার শুরু হতে যাওয়া ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন এসব ইস্যুতে কি উত্তপ্ত হওয়ার সম্ভাবনা আছে? ত্রয়োদশ সংসদে ডেপুটি স্পিকারের পদ কি বিরোধীদের জন্য অনুগ্রহ নাকি এটি তাদের ন্যায্য পাওনা? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাউন্স স্টুডিওতে আছেন বিএনপির সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল, আছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন এবং আছেন জামায়াত ইসলামী পলিসি প্যানেলের সদস্য ডক্টর শিব্বির আহমদ। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাউনে। ডক্টর শিব্বির আহমদ, ডেপুটি স্পিকার পদটি আসলে দেওয়া হবে বিরোধী দলকে, সেটি শুরু থেকে আমরা শুনছিলাম। যেটি শুরুতে আমি বলছিলাম, এই যে আসলে দীর্ঘ সময় পরে আমরা আসলে একটা প্রাণবন্ত সংসদ দেখার প্রত্যাশা করছি, সেই সংসদ শুরু হওয়ার আগেই নানান চমক আমরা দেখতে পাচ্ছি এবং কি হতে যাচ্ছে না হতে যাচ্ছে এক ধরনের টান টান উত্তেজনা রয়েছে। সেখানে ডেপুটি স্পিকারের পদটি নিয়ে বিশেষভাবে আলোচনা চলছে। জামায়াত ইসলামী বলছে এই অনুগ্রহের পদ কিংবা আসলে এই জায়গাটি তাদের এই মুহূর্তে প্রয়োজনে জুলাই সনদ নিয়ে তারা সুস্পষ্টভাবে বিএনপি কি বলছে সেটি জানতে চায়। বিএনপি তো জানিয়েছে তারা দুটো যে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেই নোট অফ ডিসেন্ট বাদে বাকি সব কিছু তারা অক্ষরে অক্ষরে পালন করতে চায়। তারপরে আসলে জামায়াত ইসলামীর এই অনাস্থাটা কেন? দেখেন, ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচকদেরকেও ধন্যবাদ। দেখেন, নির্বাচনের পরপরেই আমরা যদি লক্ষ্য করি যে আমরা একটা গণতান্ত্রিক ভালো পরিবেশ দেখতে পাচ্ছি সরকার দল এবং বিরোধী দলের মধ্যে অতীতের যে কোনো সময়ের তুলনায়। অতীতে যেটা হতো যে নির্বাচনের পরে একদম মুখ দেখাদেখি বন্ধ, হরতাল করা, নির্বাচন মানি না, স্থূল কারচুপি, সূক্ষ্ম কারচুপি এরকম অভিযোগ করে সংসদ বয়কট করা, এই ধরনের ব্যাপার থাকতো। এবার আমরা যেটা দেখেছি যে বিরোধী দল বলেছে তারা গতানুগতিক বিরোধী দল হবে না, গঠনতান্ত্রিকভাবে কাজ করবে এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও সেই আচরণটা আমরা দেখেছি। তিনি বিরোধী দলের নেতাদের বাসায় গিয়েছেন, বিরোধী দল ইফতারে দাওয়াত দিয়েছেন, প্রধানমন্ত্রী গিয়েছেন। তো এই ভালো পরিবেশটাকে আমরা ডেফিনেটলি আমাদের এনকারেজ করা উচিত, অ্যাপ্রিসিয়েট করা উচিত যে আমরা অতীতের যে কোনো সময়ের তুলনায় ভালো পরিবেশ পেয়েছি। দ্বিতীয়ত যেটা হচ্ছে জুলাই সনদ নিয়ে যে কনফিউশনটা তৈরি হলো যে নির্বাচনের পরপরেই গণভোট, আমরা দেখছি একই দিনে যেহেতু দুটো নির্বাচন হয়েছে, দুটো নির্বাচনে জনগণ বিএনপিকে 2/3 মেজরিটি দিয়ে ক্ষমতায় পাঠিয়েছে, একই সাথে গণভোটে 70% মতো মানুষ হাঁ ভোট দিয়েছে। তার মানে জনগণ বিএনপিকে ক্ষমতায় পাঠিয়েছে, একই সাথে তারা গণভোট বাস্তবায়ন চায় এবং সংস্কার জুলাই সনদ সংস্কার বাস্তবায়ন চায়। কিন্তু আমরা নির্বাচনের পরপরই বিএনপির কিছু নির্বাচিত প্রতিনিধিদের কাছ থেকে কিছু ব্যতিক্রম কথাবার্তা শুনেছি, যাদের মধ্যে ছিল যে আমরা গণভোটে রাজি হয়েছি, শুধুমাত্র নির্বাচন দিবে না এই সন্দেহে, আমরা আসলে গণভোট মানি না। যদিও আগে গণভোটের বিপক্ষে বিএনপির কিছুটা অবস্থান ছিল শুরুর দিকে, পরবর্তীতে একদম শেষের দিকে এসে তারেক রহমান সাহেব গণভোটে হাঁ দেওয়ার জন্য বলেছেন এবং বিএনপি নেতারা বলেছেন আমরা গণভোটে হাঁয়ের পক্ষে, আমরা জুলাই সনদের পক্ষে। এটা বলেই কিন্তু তারা ক্ষমতায় এসেছেন। কিন্তু ক্ষমতায় আসার পরে 2/3 মেজরিটি পাওয়ার পরে দেখা যাচ্ছে যে কিছুটা তালবাহনা বা গণভোটের বিপক্ষে তাদের একটা অবস্থান বোঝা যাচ্ছে এবং বিএনপিপন্থী বুদ্ধিজীবীরা কেউ কেউ বলেছেন যে আমরা গণভোট মানি না বা গণভোট দরকার নাই বা এটার কোনো বৈধতা নাই, এ ধরনের কথা। এবং সর্বশেষ যেটা হলো যে এটাকে নিয়ে কোর্টে নিয়ে যাওয়া হলো এবং বিএনপিপন্থী আইনজীবীদের একটা অংশ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতা এরকম কয়েকজন মিলে তারা কোর্টে এটা একটা রিট করলেন গণভোট বাতিল বা জুলাই সনদের এগেনিস্টে। তো এই জিনিসটা একটা আশঙ্কা তৈরি করছে যে বিএনপি আসলে
এই কিন্তু আজকে সংস্কার যখন আবার কার্যক্রমগুলো বিএনপি বাস্তবায়ন সুস্পষ্টভাবে করবে কিনা। জানিয়েছে, তারা তাদের দুটো যে নোট অফ ডিসেন্ট আছে সেটি বাদ Right. দিয়ে তারা না, সবকিছু ওনাদের কথার মধ্যে তো অক্ষরে আসলে পালন করবেন। কনসিস্টেন্সিটা আমরা দেখছি না। কথার মধ্যে তো এক একজন এক এক কথা বলছেন এবং এট দ্য সেম টাইম আবার কোর্টেও যাচ্ছেন। আবার কোর্টে যারা গিয়েছে দলীয়ভাবে এই কথাও বলা হয় না যে যারা কোর্টে গিয়েছে এটা আমাদের স্ট্যান্ড না, দলীয় স্ট্যান্ড না। এই জায়গাটা আমরা ক্লিয়ার না তারা আসলে এটা বাস্তবায়ন করবে কি করবে না। এবং গণভোট নিয়ে এক ধরনের টালবাহনা, সংস্কার নিয়ে এক ধরনের টালবাহনা দেখা যাচ্ছে। তো ওনারা বলছেন যে হ্যাঁ ডেপুটি স্পিকার পদ দিচ্ছেন এবং ডেপুটি স্পিকার পদ বিরোধী দলকে দেওয়ার ব্যাপারে তো সিদ্ধান্ত হয়েছে। এটা বিএনপি ক্ষমতায় এসেছে, বিএনপি দিচ্ছে বিরোধী দলকে, বিরোধী দল আবার জামাত ক্ষমতা আসলেও বিরোধী দলকে সেটা অফার করতো। এইটা কোনো অনুগ্রহের ব্যাপার না। এটা প্রস্তাবনায় এসেছে কেন যে আমাদের ডেমোক্রেটিক কালচারে বিএনপি তো এটাকে অনুগ্রহ বলেনি, আপনারা কেন বলছেন এটাকে না অনুগ্রহ? আমি কিংবা অনুগ্রহের অবকাশ? কথা বলছি। আমি বলছি বিএনপি পন্থী বুদ্ধিজীবীরা বলছেন, কেউ কেউ বলছেন যে জামাত যদি না নিতে চায় তাহলে এটা অন্য কোনো স্বতন্ত্র প্রার্থীকে দিয়ে দাও বা এরকম কিছু। কিন্তু আমার প্রস্তাবনায় কি ছিল যে বিরোধী দলকে ডেপুটি স্পিকার দেওয়া হবে। কেন দেওয়া হবে? এটা তো কোনো যে একটা পাওয়ার দিয়ে দিলাম ব্যাপারটা এরকম না। এটা হচ্ছে আমার সংসদ পরিচালনায় যেন চেক অ্যান্ড ব্যালেন্সটা থাকে। এবং আমাদের যে সংস্কার প্রস্তাবনাগুলো ইনক্লুডিং উচ্চকক্ষ, আমাদের যে সংস্কার প্রস্তাবনাগুলো সেই সংস্কার প্রস্তাবনাগুলো হচ্ছে এই চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য। এখন আমি যদি বলি যে ওকে ফাইন ডেপুটি স্পিকার একজন দিয়ে দিলে তো আমার কোনো অসুবিধা নেই, এটা দিয়ে দিলাম পার্শিয়ালি আমি মানলাম, বাকিগুলো মানবো না, অথবা উচ্চকক্ষ মানবো না, অন্য সংস্কারগুলো মানবো না, এটা যদি হয় তাহলে এখানে ধরেন ওই যে আমি এই পার্শিয়াল সংস্কারের জন্য বিরোধী দল হিসেবে বিরোধী দলের দায়িত্ব হচ্ছে সরকারকে বাধ্য করা, সরকার যেন জনগণের রায়কে রেসপেক্ট করে। 70% জনগণ যে গণভোটের হাঁ ভোট দিয়েছে, জনগণের এই রায়কে সরকার যেন মানতে বাধ্য হয়, এটা এনশিওর করা আমি মনে করি বিরোধী দলের দায়িত্ব এবং সেটা তাদের করা উচিত। তো সেই কাজের পার্ট হিসেবে তারা যদি বলে যে আমরা শুধু ডেপুটি স্পিকারের একটা পার্শিয়াল এই সংস্কার মানবো, এটা না, আমরা চাই যে পরিপূর্ণভাবে সংস্কার পরিপূর্ণ সংস্কারটা তো আসলে একটা দীর্ঘমেয়াদী কাজ, দীর্ঘমেয়াদী কাজ, দীর্ঘমেয়াদী কাজ ছিল। নিঃসন্দেহে। কিন্তু আপনার কমিটমেন্টটা কোথায়? কমিটমেন্টটা তো আমরা দেখছি না। কমিটমেন্টটা কোথায় সেই জায়গাটিতে আমি আসবো। আমি কোর্টে শহীদ যাচ্ছেন মাহমুদ এটা বাতিল স্বপনের করে কাছে দেওয়ার একটু যাই। জন্য। জি, আপনি যে প্রসঙ্গটি তুললেন যে এবারে নির্বাচিত সংসদ সদস্যদের একই দিনে দুটি শপথ নেওয়ার কথা ছিল, স্বপন ভাই, সেই জায়গাটিতে আমরা দেখেছি যে বিএনপি জোটের সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ এখনো নেননি, অপরদিকে জামায়াত দুটো শপথই নিয়েছে। তার মানে কি সংসদের প্রথম অধিবেশন শুরুর আগেই আমরা এক ধরনের সাংবিধানিক এবং রাজনৈতিক বিতর্ক তৈরি হতে দেখছি কিনা? ধন্যবাদ আপনাকে, সহ দুই আলোচক, ওনাদেরকে অভিনন্দন। রাহুল ভাই নবনির্বাচিত এমপি, ওনাকে আরও বেশি করে অভিনন্দন। যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনি যেটি বললেন যে সংস্কার পরিষদের শপথ এবং সংসদ সদস্যের শপথ নেওয়ার যে বিষয়টি জুলাই সনদে সন্নিবেশিত ছিল সেটি নেওয়া হয়নি। এতে আমি খুব বেশি পরিমাণে দুশ্চিন্তাগ্রস্ত নই এই কারণে যে 180 দিনের ভেতরে সংস্কার প্রক্রিয়াগুলো সম্পন্ন করবার বিষয় আছে। সুতরাং এই সময় শপথ না নিলে যে শপথটি নেওয়া হবে না অথবা এর মধ্য দিয়ে এটি অকার্যকর হয়ে গেছে বিষয়টা তেমন নয়। বরং এখানে সংকটের জায়গা সেটি হচ্ছে যে আদালতে যে রিট যেটি করা হয়েছে এটি যদি কোনো কারণে জুলাই সনদ এবং গণভোট যদি বাতিল হয়ে যায় অথবা যদি আটকে থাকে অথবা যদি দীর্ঘায়িত হয় তাহলে এই পার্লামেন্ট সেখানে কী কাজ করবে? এটা বড় সংকট তৈরি করবে। আবার এই 180 দিনের সংস্কারে তো আস্থাও আনতে পারছে না এখনো পর্যন্ত জামায়াত। না, আস্থা আনতে পারছে না সেই একদম সব কিছু সংকট মুক্ত বিষয়টা তা নয়, চ্যালেঞ্জ তো আছে। চ্যালেঞ্জ কি? আজকে এই বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে, যেমন জুলাই সনদ নিয়ে তাদের কাজ আছে, চ্যালেঞ্জ আছে, তেমনি 31 দফা যুগপৎ আন্দোলনে তাদের অঙ্গীকার আছে। একই সাথে আপনার বিএনপির এর বাইরেও তার নির্বাচনী যে ম্যানিফেস্টো আছে সেখানে তার অনেক অঙ্গীকার আছে। সংস্কারের প্রশ্নে বিএনপি সংস্কারের বিরুদ্ধে অথবা বাইরে থাকবে এটি বিশ্বাস আমরা করতে চাই না। আমরা মনে করি জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ তৈরি হয়েছে, যে প্রত্যাশিত আকাঙ্ক্ষা, যে রাষ্ট্র সংস্কারে যে দাবি জনগণের মাঝে গিয়েছে এবং 69% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে, এর মধ্য দিয়ে যে জনগণের সম্মতির বিষয়টা এটিকে অবহেলা করবার কোনো সুযোগ কারো আছে আমি এটা মনে করছি না। এটি পদ্ধতিগত কতগুলো বিষয় নিয়ে এখন আলোচনা হচ্ছে। বিএনপির পক্ষ থেকে কিছু কথা বলা হয়েছে যে এই শপথ নেওয়ার জন্য
সংবিধানে একটি সংশোধনী আনতে হবে, সেখানে তারা সেটি অন্তর্ভুক্ত করবার মধ্য দিয়ে সেটি করতে চায়। এইটি এর বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু এটির বিরুদ্ধে কোনো অবস্থান বিএনপি নিয়েছে এটা আমার মনে হয় না এখন পর্যন্ত। তারা এটা কৌশলগত বা সাংবিধানিক বিষয় নিয়ে কথা বলছে। একই সাথে এটাও বলবার বিষয় আছে যে সংবিধান নিয়ে কথা বলবার যেই বেশি বেশি সংবিধান নিয়ে আমরা যারা কথা বলছি, আমরা তো অতীতে এই সংবিধান নিয়ে আমরা অতীতের ফ্যাসিস্ট সরকার যারা ছিলেন, যারা 17 বছর দুঃশাসনের জাতাকলে আমাদেরকে রেখেছেন, তারা প্রতিনিয়ত কিন্তু এই সংবিধান নিয়ে কথা বলতেন, প্রতিনিয়ত সংবিধান হাতে নিয়ে নিয়ে দুঃশাসন কায়েম করতেন। সুতরাং এই সরকার যেই নির্বাচনটি আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার উপহার দিল, সেটি কিন্তু একটা গণ-অভ্যুত্থানের সরকার। গণ-অভ্যুত্থান কিন্তু সাংবিধানিকভাবে স্বীকৃত কোনো সরকার না, আর কোনো বিধানগত কোনো আন্দোলন না। সংবিধানে কোথাও গণ-অভ্যুত্থান লেখা থাকে না। সেই লেখাটা এই গণ-অভ্যুত্থান তাহলে আমরা কেন করলাম? একটা সাংবিধানিক সরকার ছিল শেখ হাসিনা, তার বিরুদ্ধে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই সরকারের উৎখাত করব, এবং সেটা গণ-অভ্যুত্থানের মাধ্যমে, এবং সেটি কোনো সাংবিধানিক প্রক্রিয়া ছিল না। সুতরাং সেটি যদি বৈধ হয় আমাদের কাছে, তাহলে এই গণ-অভ্যুত্থানের যে চেতনা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, সেই জায়গাগুলোর বৈধতা কিন্তু আছে এখানে, জনগণের উইল আছে এখানে। আর জামায়াতের আমির বলেছেন যে জামায়াত আসলে 24 কেস খুব সিরিয়াসলি ধারণ করে, এবং তারা বলেছেন যে এই 2008 সালে গঠিত সংসদ মেয়াদ পূর্ণ করেছিল, বাকি যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো তো আসলে জনগণ নির্বাচন হিসেবে দেখে না, কিংবা জনগণ তাদের সেগুলোকে নির্বাচন হিসেবে মানেও না, সেটির কোনো নৈতিক বৈধতাও ছিল না। এরপরে যে নির্বাচন সেটি 2026 সালে হওয়ার কথা ছিল না, হওয়ার কথা ছিল 2029 সালে। 2026 সালের এই 24-এ সীমাহীন ত্যাগ প্রতীক্ষার কারণে এই নির্বাচন হয়েছে। সত্যি কথা তো তাই, এই জায়গায় কোনো দ্বিমত করবার আমার মনে হয় কারোরই বাংলাদেশে কোনো সুযোগ নাই। কারণ অতীতে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোকে নির্বাচন বলবার কোনো সুযোগ নেই। এবং এই জুলাই পরবর্তী 26-এর যে নির্বাচনটি হলো, এটা 54 বছরের ইতিহাসে বাংলাদেশের এই নির্বাচন আর অন্য নির্বাচনগুলো থেকে সম্পূর্ণ আলাদা। এই নির্বাচনে কতগুলো আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, কতগুলো জনগণের কাছে ওয়াদা অথবা জনগণের প্রত্যাশা তৈরি হয়েছে যে বাংলাদেশের গঠন প্রণালী যেটি আছে, যেখানে ভিতরে স্বৈরাচার অথবা ফ্যাসিবাদের ভূত লুকাই থাকে, সেগুলো উৎখাত করা হবে, এটাকে সংস্কার করা হবে, এবং এমন একটি গঠন প্রণালী তৈরি করা হবে যার মধ্য দিয়ে যেন ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদ তন্ত্র তৈরি হতে না পারে। বা সেই 180 দিনের কথা আমরা বলছি, সেটি আসলে বিএনপিকে আমাদের আগে দিয়ে দেখার প্রয়োজন ছিল কিনা এই বক্তব্যগুলো আসতে। শহীদুল ইসলাম বাবুল, ডেপুটি স্পিকারের পদ নিয়ে আসলে যে সমালোচনা তৈরি হয়েছে, বিএনপি যে যখন এটিকে আসলে এই পুরো বিষয়টিকে উদারতা হিসেবে দেখানোর চেষ্টা করছে, কিংবা তারা আসলে নির্বাচনের আগেই যে ধরনের প্রত্যাশার কথা বাংলাদেশের মানুষকে জানিয়েছিলেন, ঠিক একই পথে তারা হাঁটছেন। কিন্তু যখন আসলে জামায়াত ইসলামের পক্ষ থেকে বলেন যে আসলে এটি অনুগ্রহ কিংবা অলংকার হিসেবে তারা শুধু এই পথ নিতে চান না, বিএনপি আসলে এখন কি করার আছে? এগুলো আসলে বাতুলতা বা অপ্রয়োজনীয় আলোচনা। জুলাই সনদে একটা পার্ট হইল যে আপনার ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে। জুলাই সনদ এখনো কার্যকর হয় নাই। যতক্ষণ পর্যন্ত সাংবিধানিক পরিবর্তনের মধ্য দিয়ে শুরু হবে, তারপর থেকে এটা কার্যকর হওয়ার কথা। বাট জুলাই সনদের প্রতি রেসপেক্টের কারণেই বিএনপি আগে থেকেই যেই প্রস্তাবনা জুলাই সনদের, সেই প্রস্তাবনাকে শ্রদ্ধা করে, রেসপেক্ট করে তাদেরকে এটা অফার করা হয়েছে। এটাকে আপনি দান অনুদান করো না, এটা তো বিএনপির কেউ বলেনি, তারাই বলছে, এটা বলার কোনো প্রয়োজন নাই। কিন্তু ডক্টর শিবলি যেটি বললেন যে আপনারা এক এক সময় এক এক কথা বলছেন, কে কোন কথা বলেছে? কে বলেছে? পক্ষে বিপক্ষে নানান কথা হয়েছে। ভাই, আমরা একটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে এখনো আছি। সংবিধান আমাকে বাধা দেয় না, রেস্ট্রিক্ট করে না যে জুলাই সনদ বাস্তবায়ন করার কোনো সুযোগ নেই। সংবিধানের মধ্যেই তো আছে, এবং সেটা জুলাই সনদ যেটা আমরা চার্টার হিসেবে করেছি, সেটা সংসদের উপরে তার কোনো কিছু নাই, সমস্ত মানুষের প্রতিনিধিত্ব। সেই সংসদ সেটাকে প্রক্রিয়ার মধ্য দিয়ে বৈধ করবে, এটাই তো বক্তব্য। আর জুলাই সনদকে কে ডিসরেসপেক্ট করলো? আর আপনি শপথ যে বিএনপি নেয়নি, নিবে না, সেটা তো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হবে নাকি? সংবিধানের বা পার্লামেন্টের প্রক্রিয়ার মধ্য দিয়ে সেইটা হবে, তারপরে বিএনপি হয়তো শপথ নিবে। কারণ এটা তো কেউ বলেনি। এইটা নিয়ে অস্থিরতা প্রথম থেকেই, সন্দেহ, অবিশ্বাস বা বিভাজন তৈরি করবার এটা তো কোনো প্রশ্ন না। জুলাই সনদের প্রথম ধাপ হলো বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, সেটা বিএনপি সেই প্রস্তাব দিয়েছে। আমরা বলিনি এটা আপনাদের জন্য অনুদান দেওয়া হয়েছে, এটা আপনাদেরকে করুণা করা হচ্ছে, এটা আপনারাই বলছেন, এটা প্রস্তাব করা হয়েছে। সুতরাং এই বিতর্ক অমূলক, এবং জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করবে কি করবে না
সেই চিন্তা এখনই ঘুম হারাম করবার প্রয়োজন নাই। বিএনপিকে সময় দেন। বিএনপি তার নির্বাচনী প্রতিশ্রুতি আছে, 31 দফা আছে, জুলাই চার্টার যেটা আছে সেখানে বিএনপি যেই জায়গায় নোট অফ ডিসেন্ট আছে এইটুকু ভিন্ন আলাপ। কিন্তু বাকিটা জুলাই তো নিয়ে আসলে জামাতের এই যে অনাস্থাটা সৃষ্টি হয়েছে, সেই অনাস্থাটাকে আস্থায় ফিরিয়ে আনবে কিভাবে বিএনপি? আমি জানি না কিভাবে আস্থায় ফিরিয়ে আনতে হবে, সেটা তাদের আস্থা, সেটা হয়তো তারা সময় দিতে হবে এবং প্রক্রিয়া দেখতে হবে। জুলাই সনদ বা সংস্কার প্রক্রিয়া এটা বিএনপির কমিটমেন্ট। বিএনপি আগের সরকারের মতো না যে মুখে এক কথা অন্তর এক কথা। আপনি আন্তরিকতা সরকারের বিষয়গুলো আপনি অনুধাবন করতে পারছেন মনে হয়। এই সরকারের যাত্রা, সেই যাত্রার মধ্যে 1 মাস না যেতেই বলা হয় যে ভোটের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ডের কার্যক্রম অলরেডি প্রায় 38,000 নারীকে ফ্যামিলি কার্ড অলরেডি দেওয়া হয়ে গেছে। আগামী মাস এই 16 তারিখে খালকাটা কর্মসূচি উদ্বোধন হবে সারা বাংলাদেশে। একই সাথে আগামী মাসে কৃষি কার্ডের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সরকারের প্রথম ক্যাবিনেট মিটিং, সেই ক্যাবিনেট মিটিংয়ে বাংলাদেশের কৃষি এবং কৃষক এবং কৃষির জন্যে 1,500 কোটি টাকা 12 লক্ষ কৃষকের কৃষি ঋণ মওকুফ করে দিয়েছে সরকার এই অর্থনৈতিক চাপের মধ্যে। সুতরাং সরকারের আন্তরিকতা আমি মনে হয় না, আরও দেখবেন পরিবর্তনটা কোথায় আছে। সেই ফ্যামিলি কার্ড নিয়েও তো জামাতের বক্তব্য আছে। তারা এর আগে নির্বাচনী প্রচারণার সময় বলার চেষ্টা করেছিল যে এই ফ্যামিলি কার্ড পুরোটাই আসলে ভুয়া, এত টাকা আপনারা কিভাবে নিয়ে আসবেন দলীয়। এখন তারাই বলছে, আপনি খেয়াল করলে দেখবেন যে হ্যাঁ ফ্যামিলি কার্ড পাবেন, কারণ মানুষের মধ্যে এটা নিয়ে একটা বিপুল আগ্রহ তৈরি হচ্ছে। তারাই বলছে যে ফ্যামিলি কার্ড যখন চালু হবে আপনারা পাবেন, দেখবেন মানুষের মধ্যে তারা বলছে। সুতরাং এই ফ্যামিলি কার্ড নিয়ে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা, আগ্রহ, এখন টাকা কোথায় পাবেন? ধরেন আমরা মনে করেন পার্লামেন্ট মেম্বার যদি আপার হাউস সহ 450 হয়, নারী 50 সহ 450 সংসদ সদস্য, এটা বিএনপির অঙ্গীকারও ছিল না। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সরকারি প্লট নিব না, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ট্যাক্স বিন গাড়ি নিব না। এটা কিন্তু আমরা নির্বাচনের আগে বলিনি, নির্বাচনের পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি। বা মানুষের ভোট নেওয়ার জন্যে এটা বলিনি, তাদের জন্য একটা টোপ হিসেবে, লোভ হিসেবে আমরা নির্বাচনের পরে বলেছি। আপনি যদি হিসাব করেন এখানে প্রত্যেকটা সংসদ সদস্য কমপক্ষে 10 কোটি টাকার বেনিফিটের আপনি পাইতো, তাহলে 450 সদস্য যদি হয় কত টাকা? 4,500 কোটি টাকা হয় না এখানে সরকারের সাশ্রয় যদি হয়, যদি সবাই না নেয়। এটাও একটা প্রক্রিয়া। তারপরে দুর্নীতি, যেই পরিমাণে দুর্নীতি, টাকা লুণ্ঠন হয়েছে, সেই টাকা যদি বন্ধ হয় এবং কিছু টাকা যদি আমরা আনতে পারি, তাহলে মনে হয় না টাকার একটা বিপুল সমস্যা হয়ে যাবে মানুষের, এই গরিব মানুষের এই সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নের জন্য। তো সেই জন্য সরকারের আন্তরিকতার প্রশ্ন নাই, হ্যাঁ টাকার ঘাটতি আছে। সেই আন্তরিকতাটা কি আগামীকালকের এই যে আসলে সংসদ অধিবেশন নিয়ে আমরা আলোচনা করছি সেখানেও বিএনপি তরফ থেকে আমরা দেখতে পাবো বিরোধী দলের জন্য? শোনেন, এক হাতে তো আর ঢোল বাজবে না। বিএনপি যুদ্ধ ঘোষণা করে না। আপনি দেখেননি এই যে নাসিরুদ্দিন পাটোয়ারিরা যেই ধরনের বক্তব্য দিচ্ছে, প্রতিনিয়ত গালাগালি, বডি ল্যাঙ্গুয়েজ, মির্জা আব্বাস বিএনপিকে উদ্দেশ্য করে, রোজার মধ্যে বিএনপি এক জায়গায় কেউ রিয়েক্ট করেছে, দায়িত্বশীল কেউ করেনি। বিয়ের কেউ একটা মামলা করেছিল, সেই মামলা কেন করলো? বিএনপি শোকজ করেছে। এটা একটা ইতিহাস বাংলাদেশে। খালেদা জিয়াকে গালাগালি করেছিল, অসম্মান করেছিল, তাকে বিএনপি ছাড়াই আনছে কোর্ট থেকে, থানা থেকে। এটা যদি আওয়ামী লীগের আমল হয়তো নাসিরুদ্দিন পাটোয়ারিকে মাথা ফাটে যেতে এতদিন, এবং 64 জেলায় মামলা হইতো এক নাগারে। তো সেই জন্য রাজনীতির যে পজিটিভ, তারপরে উনি বললেন যে বিএনপির চেয়ারম্যান বা প্রধানমন্ত্রী নির্বাচনের পরে জামাতে ইসলামের বাড়িতে গিয়েছে, বাংলাদেশের নাহিদ ইসলামের বাড়িতে গিয়েছে। বাংলাদেশের রাজনীতিতে শিষ্টাচার, সৌজন্যতা একেবারে চলে গিয়েছিল খাদের কিনারায়, যে জানা যায়ও মানুষ যেত না বিরোধী পক্ষের মানুষের। আমি আমার নির্বাচনী এলাকায় জামাতে ইসলামের প্রার্থীর বাড়িতে সকালবেলা চলে গেছি। এরকম আমার এলাকায় কোনো রাজনৈতিক সংঘাত নেই, সহিংসতা নির্বাচনের পরবর্তী যে হতো। সুতরাং পরিবর্তনের সূচনা হয়েছে। এই পরিবর্তনের সূচনাটা আবার আসলে জুলাই সনদকে কেন্দ্র করে আবার ভিন্ন দিকে মোড় নিতে পারে কিনা, সেই সম্ভাবনাও আছে কিনা? বিরোধিতার কারণে আপনি বিরোধিতা করতেই পারবেন, আপনাকে সময় দিতে হবে জুলাই সনদ বাস্তবায়ন বা সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন। এই প্রশ্নটা রেখে আমি বিরোধিতা যেতে চাই। আসলে শুধুই বিরোধিতার কারণেই নানানভাবে বিরোধিতা করা হচ্ছে কিনা, যেটি আসলে শহীদুল ইসলাম বাবুল বললেন যে বিএনপি তো যুদ্ধ ঘোষণা করে নাই, তাহলে আসলে কেন বারবার বিরোধী দল থেকে এই ধরনের প্রশ্ন উঠছে? আমি আসবো জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। ডক্টর শিবির আহমদ, বিএনপি তো যুদ্ধ ঘোষণা করে নাই যে কথা শহীদুল ইসলাম বাবুল বলছিলেন, তাহলে আসলে শুধু কি বিরোধিতা করার জন্য এই বক্তব্যগুলো আসছে? এবং ডেপুটি স্পিকারের এই যে পদটি, সেটি আসলেই কি বিরোধীদের জন্য অনুগ্রহ, নাকি এটি তো আসলে আপনাদের ন্যায্য পাওনা ছিল? আপনি নিজেও শুরুতে বলছিলেন যদি জামাত সরকারে আসতো, ক্ষমতায় আসতো, তাহলে জামাত একই কাজ করতো। না, আমি বাবুল ভাইয়ের সাথে একমত। বিএনপি তো যুদ্ধ ঘোষণা করে নাই, জামাতও যুদ্ধ ঘোষণা করে নাই। বিরোধী দলের সমালোচনাকে যদি আমরা যুদ্ধ মনে করি তাহলে তো ক্ষতিকর। তাহলে তো আমরা যে সংসদে বিরোধী দলের যে রোল, সেই রোল পালন করতে পারবো না কেউ। জামাতও যুদ্ধ ঘোষণা করে নাই, বরং আমি বলবো বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো বিরোধী দল যারা কনস্ট্রাকটিভ ওয়েতে আগাচ্ছে। আপনি যদি আমরা গণতান্ত্রিক সময় থেকেও ধরি, 91 থেকেও যদি দেখি যে কয়টা বিরোধী দল সোফার ছিল, বিএনপি হোক আর আওয়ামী লীগ হোক, যারাই ছিল, কোনো বিরোধী দল
এতটা কোঅপারেটিভ এর আগে ছিল না, বরং বিরোধী দলরা নির্বাচন হওয়ার পর সূক্ষ্মস্থূল কারচুপি করা, হরতাল দেয়া, ওয়াকআউট করা, সংসদ বয়কট করা, নানান হুমকি দমকি এ ধরনের রাজপথের আন্দোলনে যাওয়া, সেগুলোতে গিয়েছে। কিন্তু আমরা এখন দেখছি যে বিরোধী দল প্রধানমন্ত্রীকে তাদের ইফতার প্রোগ্রামে দাওয়াত দিয়েছে এবং তিনি গিয়েছেনও। সো এইটা তো যুদ্ধ ঘোষণা করলে তো আর কেউ এরকম করতো না। তার মানে তো জামাত তো যুদ্ধ ঘোষণা করে নাই, বিরোধী দলও যুদ্ধ ঘোষণা করে নাই। তারা জনগণের যে গণভোটের রায় সেটার বাস্তবায়ন যেন নিশ্চিত হয় সেটার ব্যাপারে পুরোপুরি বাস্তবায়নের আশ্বাস চাইছেন আপনারা। রাইট। তার মানে হচ্ছে জনগণের, এটা তো শুধু জামাতের কথা না, এখন জনগণ এখানে প্রত্যক্ষ ভোট দিয়েছে, সরাসরি ভোট দিয়েছে। এটা ব্যাপারটা এরকম না জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করছে তারপর তারা সংসদে পাশ করছে, ব্যাপারটা এরকম না। এখানে জনগণ গণভোটের মাধ্যমে সরাসরি রায় দিয়েছে এবং জনগণের এই রায়, দেখেন সংবিধানের দোহাই দিয়ে অনেক কথা অনেক সময় বলা হয়, সংবিধান তো জনগণের জন্যই। জনগণের যে অভিপ্রায়, জনগণের উইলের মধ্য দিয়েই তো আমাদের এই যে গণঅভ্যুত্থান, যেটা স্বপন ভাই বলেছেন, গণঅভ্যুত্থান হলো, এই হাসিনার পতন হলো, আমরা এখন একটা নির্বাচন পেলাম, এগুলো কোনো কিছুই সংবিধানের মধ্যে ছিল না। সংবিধান অনুযায়ী নির্বাচন হলে সেটা হতো 2029 সালে, সংবিধান অনুযায়ী হলে তো হাসিনাই থাকতো। তো এই যে সংবিধানের বাইরে গিয়ে আমরা জনগণের অভিপ্রায়ের উপর ভিত্তি করে জনগণের উইলকে প্রায়োরিটি দিয়ে তো এত কিছু করলাম অন্তর্বর্তীকালীন সরকার এবং এই নির্বাচন। তো আমি মনে করি জামাতের বিরোধী দল হিসেবে জামাতের দায়িত্ব এটা, যে জনগণের যে রায় মতামত সেটা যেন বাস্তবায়ন হয়, সেটা বাস্তবায়নে কোনো গাফলতি যেন না হয়। যেই সংবিধান নিয়ে আপনারা আলোচনা করছেন, আবার সেই সংবিধান অনুযায়ী যদি আগামীকাল সংসদে রাষ্ট্রপতি ভাষণ দেন, সেটি নিয়েও আপনাদের বিরোধিতা আছে, সেটি নিয়েও আসলে আপনারা বলেছেন তার আসলে এই সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই। এই যে রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতি তো ফেসিবাদীদের নিয়োগ দেওয়া রাষ্ট্রপতি, এবং যদি কোনো ভদ্র দেশ হতো, ভদ্র সভ্য মানুষের হতো, তাহলে হয়তো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তখনই পদত্যাগ করতেন। তাকে যিনি নিয়োগ দিয়েছেন, যারা নিয়োগ দিয়েছেন, যিনি একসময় তাদের পদধূলি নেওয়ার জন্য লালায়িত থাকতেন, সেই প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হলো, পালিয়ে যেতে বাধ্য হলো, তারপরেও যে তিনি এতদিন পর্যন্ত টিকে আছেন, এটার জন্য ওনার শুকরিয়া করা উচিত। যদিও উনি বলেছেন যে তারেক রহমান সাহেবের এবং বিএনপির সহযোগিতার কারণেই উনি টিকে আছেন, এবং উনি আশা করছেন যে বিএনপি ওনাকে কমিটমেন্ট দিয়েছেন, কালের কণ্ঠে যে সাক্ষাৎকার দিয়েছেন, যে ওনাকে ইউনূস সরকার বিভিন্ন জায়গায় ভাষণ দিতে বা বাণী প্রচার করতে দিত না, ওনাকে অনেক নির্যাতন নিপীড়ন করা হয়েছে, এবং বিএনপি বলেছে যে তারা যদি ক্ষমতায় আসে বিভিন্ন জায়গায় ওনাকে বাণী দেওয়ার সেই সুযোগটা উনি পাবেন। তাহলে এই একজন ফেসিবাদী আমলের রাষ্ট্রপতি, যিনি তাদের একজন সহযোগী, ছাত্রলীগের একসময়ে জেলা পর্যায়ের নেতা এবং শেখ হাসিনার পদধূলি নেওয়া নেতা, সেই নেতা যিনি, সেই রাষ্ট্রপতি যিনি জুলাইয়ে আমাদের যে জনগণের উপর মেসাকার হলো, মাস কিলিং হলো, গণহত্যা হলো, তখন তার একটা বক্তব্য আমরা দেখি নাই যে তিনি বলছেন যে এই গণহত্যা ঠিক হচ্ছে না, বরং সেই সরকারকে সাপোর্ট দিয়েছে, সেই ব্যক্তি এখন সংসদে যাবে, এবং এটা তো বিএনপির জন্য একটা এম্বারেসিং ব্যাপার। শহীদুল ইসলাম বাবুল, আসলে সংবিধান মেনেই আসলে আপনারা সামনেও চলবেন, সংবিধান মেনে চলছে, এই কথা আজকেও সালাউদ্দিন আহমেদ বলেছেন, কিন্তু যে অভিযোগ আসলে বারবার জামাতের পক্ষ থেকে আসছে, এই রাষ্ট্রপতি আসলে কি করে সংসদে ভাষণ দেন, সেটির অধিকার নেই। সংবিধান ছাড়া যদি হতো তাহলে একটা বিপ্লবী সরকার হতো। সংবিধান শুধু আমরা মানছি না, জামাত ইসলামও মানছে, এবং সংবিধান মেনেই তারা নির্বাচন করছে, সংবিধান মেনেই পার্লামেন্টে আসতেছে, সব কিছু সংবিধানের মধ্য থেকে। এই সংবিধান এমন কোনো ব্যারিয়ার তৈরি করেনি যে গণমানের আকাঙ্ক্ষা এই সংবিধান পূরণ করতে পারবে না এই সংবিধান পালনের মধ্য দিয়ে। আপনার তো একটা ঠিক আছে, গণঅভ্যুত্থান হয়েছে আজ থেকে 18 মাস 20 মাস আগে, তারপরে গণতন্ত্রের একটা অভিযাত্রা শুরু হলো। এখন একজন প্রেসিডেন্ট, সাক্ষী গোপাল পুতুল প্রেসিডেন্ট, সেটাকে উৎখাত করা, তাকে কি বলে একটা ওই সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে অনাস্থা দেওয়া, সেটারও তো একটা প্রক্রিয়া আছে, সময় আছে। আমার না সেই কথা বলছি না, আমি সেই কথা বলছি না। হাই হোসেন মানে কি বলে জুলাই চার্টার, এটা করবার তো কোনো প্রয়োজন নাই। জুলাই চার্টার মানুষের আকাঙ্ক্ষা, সংস্কার মানুষের আকাঙ্ক্ষা, এটা এই চার্টার প্রণয়নের আগেই জুলাই চার্টারের যে ইগুলো আছে, ধারাগুলো আছে, সেই ধারার 80% বিএনপি তার 31 চার্টারের মধ্যে দিয়ে দিছে, হয়ে গেছে মূল আকাঙ্ক্ষাগুলো, এইগুলো বাস্তবায়নে কোনো সমস্যা আছে বলে আমরা মনে করছি না। সুতরাং এই সংবিধানকে উপড়ে ফেলা বা সংবিধানকে ওভারটেক করবার তো কোনো প্রয়োজন না। এই সংবিধান তো আপনার জুলাই চার্টার বাস্তবায়নে কোনো বাধা দিচ্ছে না। প্রেসিডেন্ট একজন আছেন, বাংলাদেশি প্রেসিডেন্টের রোল কি, তার কাজ কি, তার অবস্থান কতটুকু গণতান্ত্রিক ব্যবস্থায়, সেটা সবাই জানে। কেন তিনি আছেন, বিকল্প কি পথ আছে, তাহলে আমাদের সংবিধানকে উপরে ফেলতে হবে, সেটা আমরা যেতে চাচ্ছি না, বা যাওয়া উচিত কিনা সেটি একটা প্রশ্নবোধক বিষয় এই সময়ে। জি, বিকল্প কি আছে সেটি যখন আসলে বিএনপি চিন্তা করছে, তার মানে এই একই প্রশ্ন একই সময় দাঁড়িয়ে জামায়াত কিংবা এনসিপি কি তাহলে চিন্তা করতে পারছে না? শহীদুদ্দিন মাহমুদ স্বপন, এবং এই ইস্যুটিকে কেন্দ্র করে আগামীকাল আসলে সংসদে যে উত্তপ্ত পরিস্থিতি হতে পারে সেই আশঙ্কাও তো রয়েছে জনমনে।
না, প্রথমত হচ্ছে নৈতিকভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে যিনি সাব্বির যেটা বললেন যে রাষ্ট্রপতির যে প্রশ্নটি, বিএনপি সহ সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করবার মধ্য দিয়ে রাষ্ট্রপতি কালকে ভাষণ দেবেন, এটা সংবিধানের প্রক্রিয়ার একটা অংশ, এটা ঠিক আছে। কিন্তু নৈতিকভাবে যদি মনে করেন রাষ্ট্রপতি থাকা এখন পর্যন্ত যে আছেন, উনি যে শপথ নিয়েছিলেন, উনি যে শপথ ইতিমধ্যে ভঙ্গ করেছেন, আপনারা জেনেছেন। রাষ্ট্রীয় গোপনীয়তা উনি ফাঁস করেছেন। উনি কার দ্বারা প্রভাবিত হয়ে কার সহযোগিতায় রাষ্ট্রপতি হিসেবে টিকেছেন সেটা প্রকাশ্যে উনি ঘোষণা দিয়ে ইন্টারভিউ দিয়ে কিন্তু সেই বলেছেন। বিষয়গুলো নিয়ে বিএনপির কোনো বক্তব্য তো এখনো পর্যন্ত আমরা পাইনি। সেটা আমি তো বলছি যে প্রত্যেকটি রাজনৈতিক দল, বিএনপি এখন ক্ষমতায় গেছেন, 2/3 মেজরিটি নিয়ে তাদের কৌশলটা কী হবে, আগামী পার্লামেন্ট নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকার হবে, সেই তত্ত্বাবধায়ক সরকারের সময় কে রাষ্ট্রপতি থাকবেন, অনেক হিসেব নিকেশ কিন্তু আছে। সেই জন্য এই রাষ্ট্রপতি কতদিন রাখতে হয়, বিএনপি কতদিন রাখবে, সেটাও হয়তো তাদের অঙ্কের একটা ফলাফল। কিন্তু আমি মনে করি এই রাষ্ট্রপতিকে তার শপথ ভঙ্গের অভিযোগে তার প্রতি অনাস্থা আনা উচিত। আজকের যে কালকে এটি সাংবিধানিক একটি ধারাবাহিকতা যদি আছে, রাষ্ট্রপতি যে ভাষণ দিবেন তারপরে বিএনপির পক্ষ থেকে এই উদ্যোগটা নেওয়া উচিত। কারণ একজন রাষ্ট্রপতি এই সংবিধানের এইভাবে শপথ ভঙ্গ করতে পারেন না। শহীদ ইসলাম বাবুল, সেরকম কোনো আসলে উদ্যোগ কি আপনারা নেবেন বলে সামনে কোনো ধরনের সিদ্ধান্ত আসতে যাচ্ছে কিনা? আমি জানি না, সেটা পার্লামেন্ট ডিসিশন নেবে। আরেকটা নতুন চমক আগামীকালকে আমরা এই সংসদে দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে আপনি নিজেও এমপি, আপনি হয়তো যে চেয়ারটিতে বসবেন, আপনার মুখোমুখি আসলে যে চেয়ারটি থাকবে, অর্থাৎ স্পিকারের যে চেয়ারটি, সেটি এবারে শূন্য থাকবে শুরুতেই। এই জায়গাগুলো নিয়ে আসলে একটু আপনাদের মতামত জানতে চাই। এই জায়গা নিয়ে একটা সংকট তৈরি হয়েছে, দিস ইজ ট্রু, অ্যান্ড সেটা আইনগতভাবে যারা এখানে বিশেষজ্ঞ আছে তারা সিদ্ধান্ত নেবেন যে এটা কোন প্রক্রিয়ায় এই প্রবলেমটার সমাধান সুরাহা করা হবে বা নতুন স্পিকার নির্বাচিত করা হবে। সংবিধানের মধ্যে যদি কোনো ওয়ে থাকে, সেই ওয়ে যারা বিশেষজ্ঞ আছেন, আইন বিশেষজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ, তারা এই বিষয়গুলো সিদ্ধান্ত নিয়ে একটা সমাধান তৈরি হবে ইনশাল্লাহ, আশা করি। সেই সাথে আবার বারবার আসলে ডক্টর শিবির আহমদ, এই যে পাল্টা অভিযোগটা উঠছে, বিএনপি বারবার বলার চেষ্টা করছে যে জামায়াত ইসলামী আসলে শুধু বিরোধিতা করার জন্যই অভিযোগগুলো করছে, সেখানে আসলে আপনারা অনুগ্রহ কিংবা অলংকার হিসেবে পদ নেবেন না। কিন্তু আবার আপনারা জুলাই সনদ বাস্তবায়নে নিজেদের অবস্থান পরিষ্কার কথার আহ্বান জানাচ্ছেন বারবার বিএনপিকে। বিএনপি বলছে যে তারা আসলে পরিষ্কার, তাদের জায়গাটি তারা স্পষ্ট করেছে, এরপরেও আসলে কেন জামায়াত ইসলামী এই ধরনের বক্তব্যগুলো দিচ্ছে? না, দেখেন, যদি বিরোধী দল হিসাবে শুধুই বিরোধিতা করার জন্য বিরোধিতা করা হতো সরকারের, তাহলে আপনি দেখেন বাংলাদেশে বরং জামায়াতের বিরুদ্ধে নেটিজেনরা অভিযোগ করছে যে জামাত সঠিকভাবে বিরোধিতা করছে না, আরও বেশি বিরোধিতা করা দরকার। কারণ নির্বাচনের পরবর্তী সারা দেশে সহিংসতা হয়েছে জামাত এবং এনসিপির কর্মীদের উপরে, এবং নোয়াখালীতে একটা ধর্ষণের অভিযোগও উঠেছে। রিসেন্টলি চুয়াডাঙ্গায় জামাতের দুই ভাইকে, দুইজন ইউনিয়ন পর্যায়ের নেতা বা এরকম দুইজন নেতাকে খুন করা হয়েছে। শেরপুরে নির্বাচনের আগে একজনকে খুন করা হয়েছে। নির্বাচনের পরে সারা দেশে এরকম সহিংসতা হয়েছে। জামাত কিন্তু চাইলে এটা নিয়েই সারা দেশে তোলপাড় বিরোধিতা আন্দোলন করতে পারতো, কিন্তু জামাত এই যে এরপরে আপনি দেখেন চাঁদাবাজির ঘটনা নিয়ে নানান আলোচনা হচ্ছে। রিসেন্টলি যমুনা টিভি একটা অনুসন্ধানী রিপোর্টও করেছে যে বগুড়ার 37 টাকার শশা কীভাবে ঢাকায় এসে 110 টাকা হয়, তারা ট্রাকে করে ভ্রমণ করে সেটা দেখিয়েছে যে জায়গায় জায়গায় চাঁদাবাজি হচ্ছে সারা দেশে, বিএনপির লোকেরাই করছে সেগুলো। এবং রমজানে যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারে না, স্থিতিশীলতা নাই বাজারে, নানান ইস্যুস কিন্তু আছে সরকারের বিরোধিতা করার, এবং চাইলে তুমুল বিরোধী দল করতে পারতো। কিন্তু জামাত এখানে কনস্ট্রাকটিভ ওয়েতে আগাচ্ছে যে সরকার মাত্র গঠন করেছে, এই জিনিসগুলো নিয়ন্ত্রণে কিছুটা সময় তার সরকারকে দিচ্ছে। অর্থাৎ এই যে সমালোচনার জায়গাগুলো, কনস্ট্রাকটিভ ভাবে যে আলোচনা, সেটি আসলে আমরা সংসদে দেখব কিনা? না, নিঃসন্দেহে দেখবেন, নিঃসন্দেহে সংসদে দেখবেন। জামাত সেই জায়গাটাই যাচ্ছে যে সংসদ হবে, সংসদে বিরোধিতা করবে, কিন্তু যদি চাইতো, যদি চাইলে তো জামাত এখানে অনেক বিরোধিতা করতে পারতো। এই বক্তব্যগুলো আসলে আমরা সংসদে শুনতে পারবো কিনা, জনগণের সংসদ আমরা কতখানি দেখবো আগামীকাল থেকে, এই প্রশ্নে রেখে আমি আরেকটি বিরতিতে যেতে চাই। জি25 প্রাথমিক রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিক রাজকাহন দেখছেন। শহীদুদ্দীন মাহমুদ স্বপন, এই যে আসলে নানানভাবে তর্ক বিতর্ক হচ্ছে, শেখ হাসিনা পতনের 584 দিন পরে আমরা যেই সংসদের প্রথম অধিবেশন দেখতে যাচ্ছি, সেই অধিবেশনে আমরা যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি দেখবো, নাকি আসলে যে বিকল্প নেই বলে বলছিলেন শহীদুল ইসলাম বাবুল, সেই জায়গাটিতে অন্তত জামায়াত একমত হবে? না, উত্তপ্ত হওয়াটা তো কোনো অন্যায় নয়। সংসদ উত্তপ্ত হবে, দুই পক্ষের কথা হবে, অভিযোগ পাল্টা অভিযোগ হবে, এটি স্বাভাবিক একটি প্রক্রিয়া। প্রশ্নটা হচ্ছে সংসদটা কার্যকর থাকবে কিনা, কার্যকর হবে কিনা। যেটি আমরা অতীতের যে কটি ভালো নির্বাচন আমরা বলে থাকি, সেই কটি নির্বাচনের বড় যেটা ডক্টর সাব্বির বলেছেন যে আমাদের সেই সংসদগুলো কিন্তু যথার্থভাবে কার্যকর হয়নি। জনগণের সংসদ আসলে জনগণের সংসদ হয়নি। দেখুন,
পৃথিবীর ইতিহাসে খুব একটা নজির আছে কিনা জানি না, যে একটি গণতান্ত্রিক আন্দোলনের জন্য 36 দিনে 1,500 মানুষকে হত্যা করতে হয়েছে, এবং তার মধ্য দিয়ে আজকের যে সংসদ। সুতরাং এই সংসদে যারা যাচ্ছেন, সরকারি দল, বিরোধী দল, তারা কিন্তু জনগণের কাছে বিশাল একটা অঙ্গীকারের দায় নিয়ে এই সংসদে যাচ্ছেন। এই রক্তের ঋণ তাদেরকে শোধ করতে হবে। সুতরাং তাদেরকে সেই জায়গাটা মনে রেখে জনগণের প্রত্যাশিত যে জাতীয় সংসদ হওয়ার দরকার, জনগণের কথা বলবার যে সংসদ হওয়ার দরকার, সেটি করতে হবে। জনগণের সমস্যা সমাধানের দায় করতে হবে। অতীতের সংসদে যে পরিমাণ নেতা এবং নেত্রীকে প্রশংসা করা এবং তাকে তিরস্কার করার যে সংস্কৃতি আমরা দেখেছি, একজন সংসদের বক্তব্যের সিংহভাগ এই কাজটার ভেতরে সীমাবদ্ধ ছিল, সেটি অবশ্যই বন্ধ করতে হবে। একই সাথে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই জুলাইয়ের মধ্য দিয়ে, বারবার আমরা জুলাই কথা বলছি, এই জুলাইটা আসলে আক্ষরিক করতে আমাদের এই সংস্কারের যে দাবি, এটি বাস্তবায়ন করতে হবে, এবং এটি বাস্তবায়ন করবার জন্য এই সংসদেই কিন্তু সবচেয়ে বেশি জনগণের আসলে যে চাওয়া পাওয়া, সেটি এবারে আমরা সংসদে দেখবো নাকি আসলে একদম তাই। বিগত সময় যেভাবে সংসদ পরিচালিত হতে দেখেছি সেটি আবার দেখবো আমরা এই সংসদে জনগণের প্রত্যাশিত সংসদ, যেটি 54 বছরে কিন্তু আমরা কার্যকরভাবে পুরোপুরি কখনোই আমরা পাইনি। আমরা প্রত্যাশা করতে চাই বিরোধী দল সে দাবি উত্থাপন করবে, সরকারি দল সেটিকে অ্যাড্রেস করবে, যাতে জনগণের সমস্যা সমাধান করবার জন্য, জনগণের প্রত্যাশিত যে বাংলাদেশ তারা চায়, যে বাংলাদেশ দুর্নীতিমুক্ত, সেরকম এক ধরনের সংসদ, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মানুষের নিরাপত্তার একটা বাংলাদেশ, এবং যেখানে সম্পদের সুষম বন্টন হবে, অর্থনৈতিক সংস্কার হবে, লুটপাট বন্ধ হবে, মানুষ নিরাপদ থাকবে, সেই সংসদে সেই ভূমিকা রাখবেন। জামায়াত আমির বলেছেন খণ্ডিতভাবে ডেপুটি স্পিকার নয়, আমরা চাই প্যাকেজে আসলে আপনারা ঠিক কি চাইছেন এই মুহূর্তে বিএনপির কাছে? না দেখেন, কি আছে প্যাকেজ এটা সবাই জানে, এটা নিয়ে আসলে রিপিট করার কিছু নাই। যে মূল কথা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন বা গণভোটের রায়, জনগণের রায়ের বাস্তবায়ন। এখানে সংশয়টা তৈরি হয়েছে কোথায়? অবিশ্বাসটা তৈরি হয়েছে কোথায়? অবিশ্বাসটা তৈরি হলো যে প্রথমেই যে বিএনপির সাংসদরা শপথ নিলেন না, সংবিধান সংস্কার পরিষদের শপথ নিলেন না, এখান থেকে একটা অবিশ্বাস তৈরি হলো যে তারা আসলে এই সংস্কারের প্রক্রিয়ায় যাবেন কিনা। দ্বিতীয়ত যেটা সিরিয়াস কনসার্ন তৈরি হলো যে ওনারা এটাকে কোর্টে নিয়ে গেলেন, এবং কোর্টে নিয়ে যাওয়ার কারণে যেটা হলো, অতীতে কিন্তু আমরা এটা দেখেছি যে সরকার অনেক সময় নিজে যেটা বাস্তবায়ন করতে চায় সেটা নিজে না করে কোর্টকে দিয়ে করায়। যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হলো কোর্টকে দিয়ে, শেখ হাসিনা। তারপরে হচ্ছে জিয়াউর রহমানের ৫ম সংশোধনী বাতিল করা হলো কোর্টকে ব্যবহার করে। ইভেন সর্বশেষ যে এই কোটা নিয়ে আন্দোলন হলো, কোটা 2018 সালে বাতিল করে দেওয়া হলো, তারপরে 24 সালে আবার কোর্টকে দিয়ে নিয়ে আসা হলো, বললো আমার তো কিছু করার নাই, এটা কোর্ট করেছে। এই যে দেখেন, কোর্টের হাতে গাড়ে বন্দুক রেখে বা কোর্টকে ব্যবহার করে আমরা কিন্তু এই ফেসিবাদের মধ্যে পড়ে গেলাম। কেয়ারটেকার গভর্নমেন্ট যদি বাতিল না হতো তাহলে কিন্তু আমরা এই ফেসিবাদে যেতাম না। হয়তো 14 সালের নির্বাচনেই আওয়ামী লীগ পরাজিত হয়ে বিএনপি জামাত জোট ক্ষমতায় আসতো। তাহলে বক্তব্য দিচ্ছেন যেখানে তো শহীদ ইসলাম বাবু বললেন যে আর কোনো বিকল্প তো ছিল না, তাহলে আমি নির্বাচন আসছি এই জায়গাটায়। তাহলে এই সংশয়টা যদি বিএনপি তৈরি না করতো, বিশেষ করে কোর্টে যাওয়া, এবং সালাউদ্দিন আহমেদ সাহেব এইটাও বলছেন, উনি যেমন বলছেন যে আমরা কমিটেড আছি জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে, আবার এট দ্য সেম টাইম এটাও বলছেন যে যেহেতু বিষয়টা কোর্টে গেছে, কোর্ট এখানে কি রুলিং দেয় সেটাও আমাদেরকে কনসিডার করতে হবে। তো এটা একটা আশঙ্কা থাকে যে কোর্টকে দিয়ে যদি আপনি বাতিল করিয়ে নিলেন গণভোটের অধ্যাদেশ অথবা জুলাই সনদের অধ্যাদেশ, তাহলে কিন্তু একটা ক্রাইসিসের মধ্যে আমরা পড়ে যাব। জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে প্রত্যক্ষ রায়, সেইটা যদি ক্রাইসিসে পড়ে যায় তাহলে কিন্তু আমাদের আর সম্ভাবনা আছে বলে কি জামায়াত মনে করছে? তাহলে এখন কোর্টে গেলে কোর্ট যদি একটা রুলিং দেয় সেটাতে আপনি কিছু করতে পারবেন না, কারণ কোর্ট এখন কিসের ভিত্তিতে রুলিং দিবে? কোর্টে যে রিটটা করা হয়েছে সেটা করা হয়েছে এটার ভিত্তিতে যে সংবিধানে গণভোট নাই। সংবিধানে গণভোট নাই তো আমরা জানি, সংবিধানে জুলাই সনদও নাই, এটা তো আমরা জানি। এটা তো একটা পলিটিক্যাল সেটেলমেন্টের বিষয়, এটা তো সংবিধানে নাই, সংবিধানে এটা অন্তর্ভুক্ত হবে। তো এখন আপনি যদি এক্সিস্টিং সংবিধান দিয়ে কোর্টকে বলেন যে আপনি এক্সিস্টিং সংবিধান অনুযায়ী রুলিং দেন যে এটা এই সংবিধান অনুযায়ী হয়েছে না সংবিধানের বিরুদ্ধে হয়েছে, কোর্ট তো বলতে পারে এটা সংবিধানের বিরুদ্ধে। যে আপনারাও তো আসলে এখনকার সংবিধান অনুযায়ী নির্বাচন করলেন, মানে আপনাদের প্রয়োজন মতো আপনারা মানছেন। এই নির্বাচনটাকে আপনি টিপিক্যাল সাংবিধানিক নির্বাচন বলতে পারেন না। সংবিধান অনুযায়ী নির্বাচন হলে 2029 সালে হতো, 24 সালে তো একটা নির্বাচন হয়েছে, 24 সালে নির্বাচনের পর 26 সালে আবার নির্বাচন হয় না, নির্বাচন হবে 2029 সালে। তার মানে হচ্ছে এইটা একটা আনইউজুয়াল সিচুয়েশন, যেই সিচুয়েশনটা সংবিধানের স্বাভাবিক যে প্রক্রিয়া সেটার মধ্যে যায় না। ইভেন মনে করেন হাসিনার পতনের পরে, হাসিনা পালাই গেলে কী হবে সেটাও সংবিধান না। হাসিনার পতনের পরে যদি একটা কেয়ারটেকার বা অন্তর্বর্তীকালীন সরকার আসে, আমাদের কিন্তু সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা, কিন্তু আমরা সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে নির্বাচন দেইনি। এর আগেও 2007-8 সালে সংবিধানের বাইরে গিয়ে এত কিছু, সংবিধানের বাইরে গিয়ে একটা স্পেশাল জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে, জনগণের উইলের ভিত্তিতে আমরা কিন্তু এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশনকে ম্যানেজ করছি। সো
এইটাকে টিপিক্যাল সংবিধানের আলোকে সংবিধানের দোহাই দিয়ে এটা শহীদুল হবে ইসলাম না। বাবুল, সংবিধানের দোহাই দিয়ে আসলে লাভ নেই, যে কথা বলছেন ডক্টর শিবির আহমেদ। শোনেন তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, এই বিষয়টা এরকম না। সংবিধানে 28 সালে নির্বাচনের কথা আছে, আবার এটাও আছে যে সরকার পদত্যাগ করলে নির্বাচন হয়, মধ্যবর্তী নির্বাচন, এটাও সংবিধানের অংশ। সুতরাং 28 সালে নির্বাচন এই সময়ে হতে পারবে না, এটা সংবিধানের সাথে কোনো বৈপরীত্য নাই, এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা হলো, সরকার নিজে যা বাস্তবায়ন করতে চায় সেটা আদালতের মধ্য দিয়ে না, করায়। আদালতে আপনিও যেতে পারেন, কারো আদালতে যাওয়ার অধিকার আপনি ক্ষুণ্ণ করতে পারেন না। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক, সে যদি মনে করে যে আমি সংক্ষুব্ধ হয়েছি, আমি অধিকার বঞ্চিত হচ্ছি, যে কেউ যেতে পারে। বিএনপি আনুষ্ঠানিকভাবে বা বিএনপির কোনো নেতা আদালতে যায়নি, বিএনপির কোনো উকিলও বোধহয় হিয়ারিং করেনি। সুতরাং আপনি কে আদালতে গেল আর কে গেল না, আর আদালত কি বললো, আমি মনে করি না বাংলাদেশের এই গণতান্ত্রিক দেশের আদালত, যে আদালতের উপর কোনো কর্তৃত্ব নাই, স্বাধীন দেশের গণতান্ত্রিক বিগত সরকারের অন্তর্বর্তী সরকারের সমস্ত বিচার ব্যবস্থা করা, সেই আদালত গণবিরোধী কোনো সিদ্ধান্ত দেবে, এটা আমরা মনে করি না। আর হয়েও যদি থাকে, আমি আপনাকে যেটা বলি যে বিএনপির যে 30 চার্টার আছে, সেটাও সংস্কারের চার্টার, এবং আপনার যে জুলাই চার্টার, তার মধ্যে যা আছে 30 যে চার্টার বিএনপির, তার মধ্যেও 80% এক বিষয় আছে, কেয়ারটেকার সরকার সহ। তো সুতরাং সংস্কার বিএনপি করবে না, সংস্কার বিএনপি মানবে না, বিএনপি গণবিরোধী ভূমিকায় যাবে, এটা কখনো যায়নি। বিএনপি কখনো গুলি করে মানুষ মারেনি, বিএনপি কখনো আজ পর্যন্ত জন্মের পরে গণবিরোধী কোনো অবস্থানে যায়নি। সুতরাং এই আশঙ্কা আপনি সময় দেন, আমি বিশ্বাস করি। আর সংসদীয় গণতন্ত্র, অবশ্যই বিতর্ক হবে, অবশ্যই সমালোচনা হবে, অবশ্যই ডিবেট হবে, সেটা সুস্থ ডিবেট, অসুস্থ ডিবেট না, গালাগালি কিস্তি খেয়ন না। আমরা গণতান্ত্রিক কী বলে, পার্লামেন্টারি ডেমোক্রেসি একটা পাখির দুইটা পাখার মতো, একটা ছাড়া একটা অচল। আমরা চাই সমালোচনা হবে, আমরা চাই আমাদের ভুলগুলো তারা অবশ্যই ধরিয়ে দেবে, এটাকে আমরা ইতিবাচকভাবেই গ্রহণ করতে চাই, তাহলেই কেবল পার্লামেন্টারি ডেমোক্রেসি ফাংশনেবল হবে। অতএব আমরা সমালোচনাকে ইতিবাচকভাবে দেখব। আমি জাস্ট একটু অ্যাড করি যে বাবুল ভাই বলছিলেন যে আইনজীবীরা রিট পিটিশন করেছেন, তারা বিএনপির কেউ না। এখানে আমি দেখি 5 জন আইনজীবী রিট পিটিশন করেছেন: হাসানুল করিম, সৈয়দ মামুন মাহবুব, গাজী কামরুল ইসলাম, গাজী তৌহিদুল ইসলাম, মাহফুজুর রহমান, মিলন জ্যোতির্ময় বড়ুয়া। এর মধ্যে গাজী কামরুল ইসলাম বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল 1 থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। গাজী তৌহিদুল ইসলাম জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এবং বরগুনা 1 থেকে তিনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এবং মাহফুজুর রহমান, তিনি রাজশাহী 1 থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এটা প্রফেশন হিসেবে আপনি যদি দেখেন বিষয়টা ওইভাবেই দেখে, হাইকোর্টের একজন লয়ার, সে বিএনপির দ্বারা করেছে বা বিএনপির ইন্ধনে করেছে, এটা ভাববার কোনো সুযোগ নেই। আর করেছে বলেই কোর্ট এই মানে জুলাই চার্টারের বিপক্ষে অবস্থান নেবে, এটাও আমি মনে করি না। আর কোর্টে আপনি এইটা কথা বলাও ঠিক না, এই বিষয়গুলো নিয়ে জুলাই চার্টারের বিরুদ্ধে যাওয়াটাই আসলে এটা মানে অন্যায় হবে। এটা কেন যাবে না? আপনার 69% মানুষ জুলাই চার্টারের পক্ষে, আর তো 31% মানুষ তার বিপক্ষে ভোট দিয়েছে। তার রাইটস আপনি কেন খর্ব করবেন? তার রাইটস খর্ব করবে না, কিন্তু পিপলস উইল বলতে যেটা বোঝায়, আপনি তো গণতন্ত্র তো এটাই যে মেজরিটি, আর মেজরিটি যেটা, আমি সেটা বলছি না। আমি 70% মানুষ যখন এটার পক্ষে ভোট দেয়, এবং পার্লামেন্টের থেকে এটা বেশি শক্তিশালী, কারণ এটা সরাসরি আপনার সংস্কারের জন্য। আমি সেটা বলছি না, আমি বলছি এই যে 31% মানুষ যারা এটা চায়নি, তারা যে কেউ সংক্ষুব্ধ হয়ে কোর্টে যেতে পারে, আমরা সেই প্রত্যাশা রাখতে চাই। শহীদুল ইসলাম বাবুল, শহীদ মাহমুদ স্বপন এবং ডক্টর শিবির আহমদ, অসংখ্য ধন্যবাদ আজকে রাজকাহনে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 নিবেদিত রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন। এডিবিসির সঙ্গেই থাকুন।